আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি স্পিকিং কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা করছি ক্লাস 9। চলুন প্রথমে জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কোন বিষয়গুলো শিখব। আজকের ক্লাসে মূলত আমরা শেখার চেষ্টা করব টেকনিক্স অফ মেকিং ইনভাইটেশন, টেকনিক্স অফ অ্যাকসেপ্টিং ইনভাইটেশন, টেকনিক্স অফ রিফিউজিং ইনভাইটেশন। আর বরাবরের মতো রয়েছে আমাদের ডেইলি ফ্রেজ, যেখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত কিছু কথাবার্তা ইংরেজি অনুবাদ শিখব। আর হচ্ছে ট্রান্সলেশন ট্রিক্স। এই সেকশনে আমরা আজকে মূলত 4টি কৌশল শিখব। এই 4টি কৌশলের মাধ্যমে খুব সহজে আমরা আমাদের মনে আসা 4টি বিশেষ ধরনের বাংলা কথাকে ইংরেজিতে অনুবাদ করে ফেলতে পারবো। চলুন শুরু করা যাক। টেকনিক্স অফ মেকিং ইনভাইটেশন, দাওয়াত দেওয়ার কৌশল। যখন আপনি কাউকে কোনো ব্যাপারে দাওয়াত দিতে চান, কোনো প্রোগ্রামে, কোনো অনুষ্ঠানে, কোনো ইভেন্টে, তখন আপনি আসলে এই স্টাইলগুলো ফলো করে বা এই কথাবার্তার এই স্টাইলগুলোকে ফলো করে ইংরেজি তাদেরকে সহজে তাদেরকে দাওয়াত দিতে পারবেন। আপনি শুরু করতে পারেন এইভাবে, উইল ইউ হ্যাভ, অথবা উড ইউ লাইক। যেমন উইল ইউ হ্যাভ আ মিল উইথ আস, আপনি কি আমার সাথে একটু খাবার খাবেন? উইল ইউ হ্যাভ আ মিল উইথ আস। উড ইউ লাইক টু জয়েন মি ইন এ টি পার্টি? উইল ইউ অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি? সো এখানে বেসিক্যালি আপনাদেরকে রিকোয়েস্ট করছেন, যাকে আপনি দাওয়াত করছেন সে যদি আপনার কাছে খুব সম্মানিত কেউ হয়, খুব ফর্মাল কেউ হয়, তখন আপনি উড ব্যবহার করতে পারেন। আর জেনারেলি মানুষজন এখন উইল ব্যবহার করেই অভ্যস্ত। হ্যাঁ, জাস্ট উইল ইউ হ্যাভ এ মিল উইথ আস, উইল ইউ জয়েন উইথ আস, উইল ইউ অ্যাটেন্ড উইথ আস, এভাবে আপনাদেরকে দাওয়াত দিতে পারেন। উইল ইউ কাম, উইল ইউ ভিজিট আস, আপনি কি আমাদের এখানে বেড়াতে আসবেন? দাওয়াত দিতে পারেন। মে আই হ্যাভ দ্য প্লেজার, এটা একটু রস করে বলা আর কি। হ্যাঁ, একটু রসিয়ে বলা, কাউকে একটু বেশি করে সম্মান দিয়ে বলা, একটু রসিয়ে বলা। সেক্ষেত্রে আপনারা এই কৌশলটি ব্যবহার করতে পারেন। মে আই হ্যাভ দ্য প্লেজার টু ইনভাইট ইউ ইন দ্য ফিস্ট। মে আই হ্যাভ দ্য প্লেজার টু ইনভাইট ইউ ইন মাই সিস্টার্স নাপচুয়াল ব্লিস। নাপচুয়াল ব্লিস মানে হচ্ছে যে আপনার ওই যে বাবু হওয়ার পরে যে ইয়াটা হয়, ব্লেসিংসটা প্রোগ্রাম হয় নতুন বাবু হওয়ার পরে, এটাকে আসলে আপনার নাপচুয়াল ব্লিস বলা হয়, আশীর্বাদ করা। তারপরে উড ইউ প্লিজ, হ্যাঁ, উড ইউ প্লিজ অ্যাটেন্ড দ্য ফাংশন অর মিটিং। সো উড ইউ প্লিজ এইভাবে আপনি বলতে পারেন, বাট এটার ব্যবহারটা খুব কম হয়। হ্যাঁ, খুব ফর্মাল ক্ষেত্রে ছাড়া এই টেকনিকটা মানুষ খুব একটা বলে না কথাবার্তায়। তারপর হচ্ছে প্লিজ অ্যাটেন্ড দ্য ফিস্ট, এটা তো সবচেয়ে সহজ। হ্যাঁ, প্লিজ জয়েন আস ইন দ্য পিকনিক। যখন আপনার মাথায় অনেক কিছুই থাকবে না, তখন আপনি জাস্ট প্লিজ দিয়ে ইনভাইট করেন, প্লিজ কাম, প্লিজ গো, হ্যাঁ, প্লিজ জয়েন, প্লিজ ইট, প্লিজ সিট উইথ আস, আপনি আমাদের সাথে একটু বসেন। হ্যাঁ, সো এটা হচ্ছে সবচেয়ে ইজি টেকনিক। সব কিছু ভুলে গেলেও যদি এইটাও মাথায় থাকে, আপনি শুধু প্লিজ ব্যবহার করেই মানুষজনকে বিভিন্ন ব্যাপারে ইনভাইট করতে পারবেন। আপনি চাইলে লেটস দিয়েও মানুষজনকে দাওয়াত দিতে পারেন, তবে এটা সাধারণত ইনফর্মাল পরিবেশে ব্যবহার করা হয়। যেমন লেটস গো ফর এ ডিনার টুগেদার, চলো আমরা একসাথে বাইরে খেতে যাই রাতের খাবারটা। হ্যাঁ, লেটস গো ফর মুভি, চলো আমরা সিনেমা দেখতে যাই। লেটস গো টু প্লে, চলো আমরা খেলতে যাই। লেটস এনজয় দ্য ম্যাচ, চলো আমরা খেলাটাই দেখতে যাই। তো এরকম ক্ষেত্রে আসলে এটা ব্যবহার করা হয়, ইনফর্মাল এনভায়রনমেন্টে এটা মোস্টলি ব্যবহার করা হয়। বাট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্লাইডটাতে বেশ কতগুলো টেকনিক ব্যবহার করা হয়েছে, বাট যেই টেকনিকটা আপনার জন্য কমফোর্টেবল এবং আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি আপনাকে বলবো সেই টেকনিকটাই আপনি প্র্যাকটিস করার সময় বারবার প্র্যাকটিস করবেন। সবগুলো টেকনিকে যে আপনাকে মুখস্থ করতে হবে এটা জরুরি না। ওকে, আপনার উদ্দেশ্য হলো আমি এই পরিস্থিতিটা সামাল দিতে পারলেই হলো। সেটা আমি টেকনিক 1 দিয়ে সামাল দিতে পারি, আর টেকনিক 2 দিয়ে দিতে পারি, অথবা টেকনিক 3 দিয়ে দিই, কোনো সমস্যা নেই। আর যাদের সক্ষমতা আছে যে সবগুলো টেকনিকই আমি আত্মস্থ করব, তারাও মাশাআল্লাহ মোস্ট ওয়েলকাম, তারা তো মাশাআল্লাহ করবেনই। যারা অনেক কিছু মনে রাখতে পারেন না বা প্রবলেম ফিল করেন, তারা কাইন্ডলি আপনাদের সিলেক্টিভ ওয়েতে আপনারা এগোতে পারেন। যেই টেকনিকটা আপনার কাছে বেশি ভালো লাগছে, আপনি সেটার উপরেই এমফ্যাসিস বেশি ঘন প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আশা করে যায় ওই টেকনিকটা আপনার ডেভেলপ হয়ে যাবে, আপনার আত্মস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার হচ্ছে ইনভাইটেশন যদি আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনি আসলে কিভাবে উত্তর দিবেন, সাড়া দিবেন কিভাবে। আপনি এইভাবে কথা বলতে পারেন, ইয়েস প্লিজ, হ্যাঁ ভালো, যদি কেউ আপনাকে ড্রিঙ্ক বা সিগারেট অফার করে। তারপর হচ্ছে যে শিওর, দ্যাট উড বি নাইস, এটা ভালোই হবে। শিওর, থ্যাঙ্কস, ইফ ইউ প্লিজ, যদি আপনি খুশি হন। দ্যাট উড বি মাই প্লেজার, এটা আমার জন্য আনন্দের হবে। আই উড নাথিং বেটার, এর চেয়ে ভালো কিছু হয়ই না। যেমন কেউ আপনাকে বললো আমাদের সাথে বিরিয়ানি খেতে আসো, বা বিরিয়ানি খাওয়ার দাওয়াত, আপনি হয়তো মানে কাচ্চি খাওয়ার দাওয়াত, যদি আমাকে কেউ বললো, তা আমি তাকে উত্তর দিই এইভাবে, আই উড লাইক নাথিং বেটার। মানে কেউ যদি আমাকে বিরিয়ানি খাওয়ার দাওয়াত দেয়, তাহলে আমি আসলে এইভাবেই বলবো যে এর চেয়ে ভালো কিছু আর হয় না। সো আই উড লাইক নাথিং বেটার। তারপর হচ্ছে আই উড লাইক টু ভেরি মাচ, কোনো একটা কাজ করতে আপনি আগ্রহী, তো আমি এটা করতে খুবই আগ্রহী, সেরকম প্রকাশের ক্ষেত্রে আপনি আই উড লাইক টু ডু ভেরি মাচ,
আই লাইক টু জয়েন ভেরি মাচ, আই উড লাইক টু ইট ভেরি মাচ। আমি খেতে খুব পছন্দ করি ইনশাল্লাহ, এটা করতে আমি খাওয়ার ব্যাপারে খুবই আগ্রহী, হ্যাঁ, স্পেশালি কেউ যদি আমাকে খাওয়ার দাওয়াত দেয়। সো আই লাইক টু ইট, আই লাইক টু জয়েন উইথ ইউ মিল ভেরি মাচ। আমি আপনাদের সাথে মিলে জয়েন করতে বা প্রোগ্রামে জয়েন করতে বা খেতে খাওয়া দাওয়ায় জয়েন করতে খুবই 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 আগ্রহী। হ্যাঁ, এই হচ্ছে আমার জায়গা থেকে আমি বললাম আর কি। তো আপনারা চাইলেই একটি পজ সেশন করতে পারেন, মানে হচ্ছে ভিডিওটিকে পজ করে আপনাদের পছন্দ মতো উত্তরগুলোকে আপনারা চুজ করে সিলেক্টিভ ওয়েতে ঘন ঘন বলার মাধ্যমে, বারবার বলার মাধ্যমে প্র্যাকটিস করতে পারেন, এবং অবশ্যই জোরে জোরে বলার মাধ্যমে প্র্যাকটিস করতে পারেন এবং একটি খাতায় লিখে ফেলতে পারেন। এবার আমরা শিখবো দাওয়াতে সাড়া না দেওয়ার কৌশল, অর্থাৎ যদি কোনো কারণে আপনি রিফিউজ করতে চান তাহলে আপনি কিভাবে আপনার সাড়াটা প্রকাশ করবেন। সেটা হচ্ছে নো থ্যাঙ্কস। যদি কেউ আপনাকে সিগারেট বা বিশেষ করে ড্রিঙ্ক অফার করে আপনি এটা খাবেন না, তখন বলতে পারেন নো থ্যাঙ্কস। আই উড লাইক টু বাট আই এম অ্যাফ্রেড আই কান্ট। আমি করতে চাই কিন্তু আমি দুঃখিত আমি পারবো না। থ্যাঙ্কস ফর ইনভাইটেশন বাট, আপনার কোনো ইস্যু থাকলে সেটা ওনাদেরকে আপনি ক্লিয়ারলি এখানে শেয়ার করতে পারেন। বাট আই এম নট ফিলিং ওকে, যেমন থ্যাঙ্কস ফর ইনভাইটেশন বাট আই এম নট ফিলিং ওকে, আপনার শরীরটা ভালো লাগছে না। সো আপনি এটা বাটের পরে যে জায়গাটা আছে সেখানে আপনি বসিয়ে দিতে পারেন। থ্যাঙ্কস ফর ইনভাইটেশন বাট আই থিঙ্ক আই ওন্ট অ্যাবল টু মেক ইট দিস টাইম। হ্যাঁ, আমি মনে করি আমি এটা এই সময় করতে পারবো না। আই এম এক্সট্রিমলি সরি আই কান্ট, আমি আন্তরিকভাবে দুঃখিত আমি তা করতে পারবো না। আই উইশ আই কুড বাট আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আমি করতে পারলে খুশি হতাম কিন্তু ওই সময় আমার একটা কাজ আছে। সরি আই কান্ট, দুঃখিত আমি করতে পারবো না। বিশেষ করে বন্ধু বান্ধব বা ইনফর্মাল পরিবেশে এটাকে ব্যবহার করা যায়। ও আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনারা চাইলে এই ভিডিওটাকে এখন পজ করে আপনারা উপরে স্ক্রিনে থাকা যে শব্দগুলো রয়েছে বা বাক্যগুলো রয়েছে এগুলোকে বারবার বলার মাধ্যমে, অ্যাটলিস্ট গোটা 5 বার বলার মাধ্যমে, জোরে জোরে বলার মাধ্যমে প্র্যাকটিস করতে পারেন, ওটা খাতায় লিখে ফেলতে পারেন। এরপরে আমরা শিখবো হচ্ছে সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেসেস। তার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আই হ্যাভ ফুল ফেথ অন হিম। পরশু আসতে ভুল করবেন না। প্লিজ ডোন্ট ফরগেট টু কাম ডে আফটার টুমরো। নিজেই নিয়ে নিন। হেল্প ইউরসেলফ প্লিজ। ভাত বাড়া হয়েছে। রাইস হ্যাজ বিন সার্ভড। তুমি কি ছুটিতে আছো? আর ইউ অন হলিডে? যা আছে তা নিয়ে সুখী থাকো। বি হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ। আপনাদের অনেকেই তার সম্পর্কে জানেন। কোয়াইট আ লট অফ ইউ নো অ্যাবাউট হিম। আপনার মতামতের যুক্তি আছে। ইউ হ্যাভ এ গুড রিজন ফর ইউর ওপিনিয়ন। বাতিটা জ্বলাও। সুইচ দ্য লাইট অন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটিকে একটি পজ সেশন করে নিতে পারেন। ভিডিওটিকে পজ করে স্ক্রিনে থাকা শব্দগুলোকে বারবার বলার মাধ্যমে প্র্যাকটিস করে নিতে পারেন। দ্বিতীয় অংশ, এখানে আমি আর একদিনও থাকতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হিয়ার এনিমোর। আমি তোমাকে এটা আগেই বলেছিলাম। আই টোল্ড ইউ দ্যাট আর্লিয়ার। সন্ধ্যায় ক্লাসে থাকবেন। প্লিজ রিমেন ইন ক্লাস দিস আফটারনুন। সে কোনো কাজের না। হি ইজ গুড ফর নাথিং। একটু খেয়াল করুন, সন্ধ্যায় ক্লাসে থাকবেন, এই জায়গায় আপনি যদি সন্ধ্যার জায়গায় বলেন যে আগামী মঙ্গলবার ক্লাসে থাকবেন। প্লিজ রিমেন ইন দ্য ক্লাস নেক্সট মানডে বা নেক্সট টিউসডে। আগামী সোমবার আপনি ক্লাসে থাকবেন। প্লিজ রিমেন ইন দ্য ক্লাস নেক্সট মানডে। আপনি ওই সন্ধ্যার জায়গায় মানডে ব্যবহার করতে পারবেন যদি আপনি সন্ধ্যার জায়গায় সোমবার বলার চেষ্টা করেন। তো এই একই শব্দকে, একই বাক্যকে যে শব্দ পরিবর্তন করে বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন পরিস্থিতিতে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি ভিডিওটাকে আবারও একটি পজ করতে পারেন এবং প্র্যাকটিস করে ফেলতে পারেন। এবার আমরা শিখব হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। এই কারণে আমাকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছিল। সে জ্বরের জন্য অনুপস্থিত ছিল। তার সততার প্রেক্ষিতে তার উপর নির্ভর করা যায়। আমরা তার অসততার প্রেক্ষিতে তাকে নির্বাচন করিনি। দ্যাট বিং দ্য রিজন আই হ্যাড টু লিভ ইউনিভার্সিটি। এই কারণে আমাকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছিল। হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু ফেভার। সে জ্বরের জন্য অনুপস্থিত ছিল। তার সততার প্রেক্ষিতে তার উপর নির্ভর করা যায়। গিভেন হিজ অনেস্টি হি ক্যান বি রিলাইড অন। আমরা তার অসততার প্রেক্ষিতে তাকে নির্বাচন করিনি। উই হ্যাভ নট সিলেক্টেড হিম অন দ্য গ্রাউন্ড অফ হিজ ডিসঅনেস্টি। অর্থাৎ যখন আপনি কথাবার্তা বলার সময় আপনার লজিককে প্রকাশ করেন, কারণকে প্রকাশ করেন, ব্যাখ্যাকে প্রকাশ করেন, তখন আপনি আসলে এই কৌশলগুলোকে ব্যবহার করতে পারেন। আমরা বিস্তারিত এখন পরবর্তী স্লাইডগুলো থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। দ্যাট বিং দ্য রিজন, এই কারণে, এই পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে। যখন আপনাকে এই ধরনের কথাগুলো ইংরেজিতে অনুবাদ করতে হবে যে এই কারণে, এই প্রেক্ষিতে, এই পরিস্থিতিতে, তখন বেসিক্যালি আপনি এই কৌশলটিকে ব্যবহার করবেন। এবং এই কারণে আমাকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছিল। দ্যাট বিং দ্য রিজন।
দ্যাট বিং দ্য কজ আই হ্যাড টু লিভ ইউনিভার্সিটি, দ্যাট বিং দ্য সিচুয়েশন, এই পরিস্থিতিতে আমাকে এই কাজটি করতে হয়েছিল, দ্যাট বিং দ্য সিচুয়েশন উই হ্যাড টু গো খুলনা, আমাদেরকে খুলনায় যেতেই হয়েছিল এই পরিস্থিতির থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন আপনারা এই ধরনের কোনো কথা, বাংলা কথাকে ইংরেজিতে অনুবাদ করবেন, তখন আপনারা এই কৌশলটিকে ব্যবহার করবেন। দ্যাট বিং দ্য রিজন, দ্যাট বিং দ্য সিচুয়েশন, দ্যাট বিং দ্য কজ। এখানে আপনাদের জন্য একটি অনুশীলন পর্ব রাখা হয়েছে। আপনারা চাইলে এই ভিডিওটিকে পজ করে এই শব্দগুলোকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করতে পারেন এবং পরবর্তীতে স্পোকেন বইয়ে দেওয়া যে উত্তরগুলো রয়েছে সেগুলোর সাথে মিলিয়ে দেখতে পারেন। বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু বা ফর, কারণে। যখন কোনো কারণে কোনো কিছু সংঘটিত হয় তখন কারণটাকে বোঝানোর জন্য আপনারা এই কথাগুলোকে ব্যবহার করতে পারেন। যেমন সে জ্বরের জন্য অনুপস্থিত ছিল, হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু ফিভার, ডিউ টু, ওকে। হি কুড নট কাম ওয়িং টু ইলনেস, সে অসুস্থতার জন্য আসতে পারেনি, ওকে। সো আপনারা ডিউ টু, ফর, হি ওয়াজ অ্যাবসেন্ট ফর ফিভার, আপনারা কিন্তু এভাবে বলতে পারেন হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু ফিভার, হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ ফিভার, হি ওয়াজ অ্যাবসেন্ট ওয়িং টু ফিভার। যে কথাটা আপনার কাছে কমফোর্টেবল লাগে, যে বাক্যাংশটা, যে ফ্রেজটা উচ্চারণ করা বা বলা বা মনে রাখা আপনার জন্য কমফোর্টেবল, আপনি সেটার উপরেই জোর খাটাতে পারেন, বারবার প্র্যাকটিস করতে পারেন এবং ইনশাল্লাহ দেখবেন যে এই ধরনের কথাবার্তাগুলো আপনি পরবর্তীতে খুব সহজেই স্বতঃস্ফূর্তভাবেই ইংরেজিতে অনুবাদ করে ফেলতে পারছেন। আপনার মনে যদি এই ধরনের কোনো কথাবার্তার ভাব আসে, আপনি খুব সহজে ইংরেজিতে বলে ফেলতে পারছেন। এখানে আপনাদের জন্য একটি প্র্যাকটিস সেশন রাখা হলো। কাইন্ডলি আপনারা চেষ্টা করবেন এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করার, খাতায় লেখা এবং স্পোকেন ইংলিশ বইয়ে যে উত্তর দেওয়া রয়েছে তার সাথে আপনারা মিলিয়ে দেখতে পারবেন। তৃতীয় কৌশল, গিভেন, কারণের প্রেক্ষিতে, পরিস্থিতিতে, তার সততার প্রেক্ষিতে তার উপর নির্ভর করা যায়। Given his honesty, he can be relied on. Given the weird situation, a chaotic condition is prevailing in Iraq. যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ইরাকে বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে, ওকে। এই ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে, প্রেক্ষিতে, পরিস্থিতিতে, তখন আপনি বা এই প্রেক্ষাপটের কারণে এই ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে আপনি গিভেন শব্দটিকে ব্যবহার করতে পারেন। Given his honesty, he can be relied on. তার সততার প্রেক্ষিতে তার উপর নির্ভর করা যায়। Given the weird situation, a chaotic condition is prevailing in Iraq. যুদ্ধের পরিস্থিতির প্রেক্ষিতে ইরাকে বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে। এখানে আপনাদের জন্য একটি প্র্যাকটিস সেশন রাখা হলো। গিভেনকে কাজে লাগিয়ে বা গিভেন কৌশলটিকে কাজে লাগিয়ে আপনারা চেষ্টা করবেন এই বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করে ফেলার এবং যথারীতি আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা আপনারা মিলিয়ে দেখতে পারবেন ইজি স্পোকেন কোর্স বুকের চ্যাপ্টারে শেষে দেওয়া উত্তরগুলো থেকে। আজকের আমাদের লাস্ট ট্রান্সলেশন টেকনিক, যে অজুহাতে বা যুক্তিতে, ঠিক আছে, এই অজুহাতে, এই যুক্তিতে সেই কাজটি করেছে, এই অজুহাতে সেই কাজটি করেছে, এরকম ক্ষেত্রে আমরা আসলে এই স্ট্রাকচারটি বা এই কৌশলটি ব্যবহার করতে পারি। সে জ্বরের অজুহাতে ক্লাসে উপস্থিত হয়নি, হি ডিডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস অন দ্য প্রিটেক্সট অফ ফিভার। আমরা তার অসততার প্রেক্ষিতে তাকে নির্বাচন করি নেই, we have not selected him on the ground of his dishonesty, on the ground of, on the pretext of, যে এই যুক্তিতে বা এই অজুহাতে আমরা তাকে সম্মানিত করেছি বা আমরা তাকে নির্বাচন করেছি বা আমরা তাকে নিয়োগ দিয়েছি বা আমরা তাকে নিয়োগ দেই নেই, এরকম ক্ষেত্রে আপনারা অন দ্য গ্রাউন্ড অফ বা অন দ্য প্রিটেক্সট অফ এই কৌশলটিকে ব্যবহার করতে পারেন। তো এখানে আপনাদের জন্য আবার এক সেট বাংলা বাক্য দেওয়া হয়েছে, যেটাকে আপনারা উপরে বা আমরা ইতিমধ্যে যে আলোচনা করেছি কৌশল, অন দ্য প্রিটেক্সট অফ, অন দ্য গ্রাউন্ড অফ, সেটাকে কাজে লাগিয়ে অনুবাদ করতে পারেন এবং যথারীতি এর উত্তরগুলো আপনারা আমাদের বইয়ের চ্যাপ্টারের শেষে যে দেওয়া উত্তরমালা রয়েছে সেখান থেকে আপনারা মিলিয়ে দেখতে পারেন। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানালে। ইফ ইউ ফাইন্ড দিস ক্লাস ইউজফুল, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার দেম উইথ ইউর লাভড ওয়ান্স। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাস।